আসাদ গেটে একটা ফার্মেসির দোকানের সামনে একজন বন্ধুর সাথে ছিল লিমন। দিব্য ঝড়ের গতিতে বাইক চালিয়ে যায়। মাঝখানে ট্রাফিক সিগন্যালে একবার আটকা পড়ে। ছোট বড় গাড়িগুলোকে টপকে সে ক্ষিপ্ত হয়ে ছুটে আসে। বাইকটা দাঁড় করিয়ে নেমে যায়। বন্ধু দুজন হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে আসে। এদিকে অতর্কিতভাবেই দিব্য লিমনের শার্টের কলার চেপে ধরে, আরেক হাত দিয়ে নাক বরাবর ঘুষি দেয়। মুহূর্তে সিটকে রক্ত বেরোতে থাকে। পাশে রাফি ছিল। সে দিব্যকে থামাতে চেষ্টা করে। এই দিব্য, কি হয়েছে? কি করছিস কি? দিব্যর গায়ে যেন অশরীরী শক্তি ভর করেছে। কিছুতেই তাকে দমানো যাচ্ছে না। দিব্য রক্তচক্ষু নিয়ে বিশ্রী গালি দিয়ে বলে, শুয়োরের বাচ্চা, তুই কি জন্য এসব করেছিস বল? তনুজার সাথে তোর কিসের শত্রুতা? আর ইভান, ওকে কেন মাঝখানে টেনে এনে এরকম জঘন্য ঘটনা ঘটালি বল? দিব্যর কিল ঘুষিতে লিমনের দাঁত বোধহয় দুই একটা নড়ে গিয়েছে। নাক দিয়ে মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। লিমনের কথা বলার শক্তি নেই, তার মানে দিব্য সব জেনে গিয়েছে। এতটুকু বুঝতেই লিমনের পিলে আরও চমকে ওঠে। আত্মা শুকিয়ে এইটুকুন হয়ে যায়। এই বুঝি প্রাণ পাখিটা ছিটকে বেরিয়ে যাবে। রাগী খ্যাপাটে দিব্যর থেকে তার নিস্তার নেই। আশেপাশের লোক জড়ো হয়ে যায়। সবাই শুধু দেখছে, কেউ সাহস নিয়ে এগোয় না ঠেকাতে। রাফি একা দীর্ঘদেহী দিব্যর সাথে পেরে উঠছে না। দিব্যকে থামাতে গিয়ে তার নাজেহাল অবস্থা। সিএনজি করে ওরা মাত্র আসাদ গেটে আসে। নীতি ড্রাইভারকে আস্তে চালাতে বলে। ঘাড় ঘুরিয়ে নীতি এদিক ওদিক দেখছিল। হঠাৎ তনুজা নীতির বাহু ধরে ঝাঁকে বলে, নীতি, ওদিকটা দেখো দেখো দেখো, লোকজন জট পাকিয়ে আছে। ওখানে অত ভিড় কেন? নীতিও বেশ উদ্বিগ্ন হয়ে দেখে। ড্রাইভারকে থামাতে বলে। তস্ত্র হাতে ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া মিটায়, তারপর দৌড়ে যায়। লোকজনের ভিড় ঠেলে এগোয়। দিব্যকে আটকানো যাচ্ছে না। দিব্যর হাতে রক্ত লেগে আছে। সাদা টি শার্টও রক্তের ছিটা লেগে আছে। দিব্যর কপাল বেয়ে দরদরিয়ে ঘাম ছুটছে। তনুজা চেঁচিয়ে বলল, থামো দিব্য, থামো। নীতি গিয়ে দিব্যর হাত ধরে। তনুজা হাঁপাতে হাঁপাতে বলে, প্লিজ দিব্য, রাগটা কন্ট্রোল করার চেষ্টা করো। আর মারলে তো মরে যাবে। প্লিজ তুমি শান্ত হও আর ধীরে সুস্থে সবটা শোনো। দিব্য ঘাড় ঘুরিয়ে তনুজার দিকে চায়। নীতি আর রাফি মিলে লিমনকে ছাড়িয়ে নেয়। দিব্য চেঁচিয়ে বলে, ওকে আমি মেরেই ফেলবো। ওর সাহস কি করে হয় আমার আপনজনদের সাথে এরকম করার? এই বলে ফের তেরে যেতে নিলে নীতি সামনে দাঁড়ায়, বলে, থামো, আল্লাহর দোহাই লাগে একটু থামো প্লিজ, এটা রাস্তা। এভাবে মারামারি করলে পুলিশ এসে তোমাকেই ধরবে, শেষে আমাদেরই বদনাম হবে। তাই বলছি মাথা ঠান্ডা রাখো। রাফির গায়ে শরীরের ভার ছেড়ে দাঁড়িয়ে লিমন। দিব্য আঙুল উঁচিয়ে ভুরু নাচিয়ে বলে, তনুজার সাথে তোর কিসের শত্রুতা? মাঝখানে ইভানকে কেন বলির পাঠা বানালি? বুয়াকে টাকা দিয়ে সব করিয়েছিস, কিন্তু কেন? আর ক্লোরোফর্মে যদি ইভানের কোনো ক্ষতি হতো তখন কি হতো? আনসার মি লিমন, আনসার মি। দিব্য আশপাশ কাঁপিয়ে চেঁচিয়ে শেষের কথাগুলো বলে। লিমনের চোখ বুজে আসতে চাইছে। রক্তে মাখামাখি তার বদনখানি। ওভাবে রাফির গায়ে ভর দিয়েই থেমে থেমে কষ্ট করে বলতে থাকে, তোর ভুল হচ্ছে। আর আমার বাপের অত টাকা নেই যে টাকা দিয়ে মানুষ ভাড়া করে এসব করব। এসব আমি নয়, তৃষা করেছে। মাঝখানে আজ আমি ফেসে গেলাম। দিব্যর দুই ভুরু গুটিয়ে আসে। পরপর অবাক হয়ে বলল, হোয়াট? তৃষা? তৃষা করেছে মানে? কিন্তু কেন? লিমন ব্যথায় গঙ্গাতে গঙ্গাতেই বলে, তুই তনুজাকে নিয়ে খুব গর্ব করতিস। তনুজার প্রশংসায় পঞ্চমুখ ছিলি। তারপর তৃষাকে ফোনে বিশ্রীভাবে গালি দিয়েছিলি। তৃষা সেই রাগ ক্ষোভ থেকেই তোর সামনে প্রমাণ করতে চায় তনুজা ভালো মেয়ে নয়। অনেকদিন ধরে তৃষা আমার কাছে ফোনে হেল্প চাইছিল। তারপর তনুজা তোদের বাড়িতে যাওয়ার পর তৃষার রাগ বেড়ে যায়। ওভাবে তুই তনুজাকে বাড়িতে আশ্রয় দিয়েছিস। কিন্তু তুই তো জানতিসই না আন্টি তনুজাকে এনেছিল। ও বাড়িতে তনুজা থাকলে তোদের দুজনের সম্পর্ক আরও গাঢ় হবে। এইভাবে তৃষা এমন ছক কষে। এক, তনুজাকে ও বাড়ি ছাড়া করে। দুই, তুই নিজে যেন তনুজাকে ঘৃণা করিস। বাড়ি চলো। আর আমার মনে হয় আপাতত তৃষার ব্যাপারটা হাইডে রাখাই বেটার হবে। কারণ তৃষা এসব করেছে, সেসব তুলে ধরতে গেলে তোমাদের দুজনের বিষয়টা সবার সামনে আসবে। জানি না ভাইয়া কিভাবে নিবে, কিন্তু নানু আপু ঠিকভাবে নিবে না। তাই বলছি এখন
এসবের পিছনে বুয়া আর লিমন ছিল, এইটুকুই সবাইকে জানানো ভালো হবে। পরে কোন উপযুক্ত সময় ধীরস্থিরভাবে ভাইয়াকে জানানো যাবে। তৃষার নাম কর্ণকুহরে পৌঁছাতেই দিব্যর কপালের শিরা ফুলে ফেঁপে ওঠে। পরপর নুয়ে থাকা মাথাটা উঁচু হয়, হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে কণ্ঠে সমস্ত ক্রোধ ঢেলে বলে ওঠে, তৃষা, ও চেনে না আমাকে, চেনে না সাফওয়ান দিব্য মির্জাকে। ওর কত বড় স্পর্ধা, আমার বাড়ির বুয়াকে দিয়ে এত বড় নোংরা কাজ করেছে। এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে ও ভাবতেও পারবে না। তৃষাকে আমি দেখে নেব। আশেপাশের মানুষের জটলা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ব্যস্ততায় ঠাসা নগরীর ব্যস্ত মানুষেরা যার যার কাজে ফিরতে থাকে। এ শহরের কত রং, কত ঢং, দিন দুপুরে কত কি ঘটে, এইসব দেখে শুনে অভ্যস্ত তারা। রাস্তায় মারামারি, হানাহানি এসব আহামারি কিছু নয়। আর নিজ কাজে প্রত্যেকে এতটাই ব্যস্ত যে সময় নষ্ট করে কৌতূহলী হয়ে থাকার জো বা ইচ্ছে দুটোই খুব কমই থাকে। দিব্য যখন তৃষাকে দেখে নিবে হ্যানত্যান বলছে, সেই সময় তনুজা মুখ খোলে, রুষ্ট কণ্ঠে বলে সে, ব্যাস দিব্য, ব্যাস, অনেক হয়েছে। তোমাকে এতটা প্রতিশোধ পরায়ণ হতে হবে না। অন্যকে দেখে নেওয়ার আগে ভালো করে নিজের দিকে একবার তাকাও। তৃষা এসব এমনি এমনি করেনি, সে কিন্তু রাগ ক্ষোভ থেকে এটা করেছে। হ্যাঁ, তার হিংসা, রাগ, ক্ষোভ পুরোটাই ভুল। তবে তৃষার এই রাগ হওয়া, এই রাগ মেটাতে ষড়যন্ত্র করার জন্য পরোক্ষভাবে কেউ না কেউ দায়ী। আজকাল অহরহ পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া দেখা যায় তৃষার মতন ষড়যন্ত্রকারীদের হাতে নিরীহ কাউকে বলি হতে। সবার কাছে তৃষারা যেমন অপরাধী, ঠিক তেমনি তৃষারা যার জন্য এমন হিংস্র হয় সেও সমান দায়ী। জানো দিব্য, জানো তুমি তৃষারা এমন হয় কি জন্য, কিভাবে তারা এতটা হিংস্র হয়? পরোক্ষভাবে তাদেরকে ষড়যন্ত্রকারী বানায় কে জানো তুমি? নীতি তার সরু ভুরু দুটো কুঞ্চিত করে তনুজার পানে চেয়ে দিব্য নির্বোধের মতন চেয়ে আছে তনুজার দিকে। তনুজা কি বলতে চাইছে তার বোধগম্য হচ্ছে না। তনুজা মনে মনে তাচ্ছিল্য হাসল। পরপর দিব্যর দিকে আঙ্গুল তাক করে বলল, তোমার মতো প্রতারণাকারী দিব্যরা সমাজে তৃষাদের তৈরি করে। নিজ ভাইয়ের সাথে প্রতারণা করে ভাইয়ের এক্সের সাথে রিলেশনে যায়। এখানেই শেষ নয়, কাহিনী তো আরও বাকি আছে। তারা তো রিলেশনটাকে টাইম পাস হিসেবে নেয়। আজ এর সাথে টাইম পাস, কাল ওর সাথে টাইম পাস। আজ একে ভালো লাগলো, রিলেশনে গেলাম, তো কাল আরেকজনকে ভালো লাগলো, না ব্রেকআপ, তারপর আরেকজনের সাথে রিলেশন তৈরি করা, সুন্দর অভিনয় করা। তনুজার তাচ্ছিল্য করে বলা প্রত্যেকটা কথা দিব্যর বুকে ছুরির মতো বিঁধছে। ক্ষতবিক্ষত হচ্ছে তার হৃদয়টা। দিব্য চোখ দুটো বন্ধ করে নেয়, তারপর পলক তুলে শূন্য দৃষ্টিতে উপরের দিকে তাকায়। অন্য সময় হলে দিব্য জোর গলায় বলতো, বিশ্বাস করো তনু, তুমি কখনোই আমার টাইম পাস ছিলে না। বন্ধুদের সাথে বাজি ধরে তোমাকে প্রেমে ফেলতে গিয়ে আমি নিজেই তোমার প্রেমে পড়ে যাই। হ্যাঁ, আমি এর আগেও রিলেশনে গিয়েছি, কিন্তু তৃষার প্রতি আমার কোনোদিনও তেমন ফিলিংস আসেনি। এছাড়া বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে গিয়ে অনেক সময় মেয়েদের সাথে ফ্লার্টিং করেছি, কিন্তু তাদের কারো প্রতি আমি ভালোবাসা অনুভব করিনি। কখনো কারো জন্য উতলা হয়নি। কাউকে এক পলক দেখার জন্য এক ফোঁটা ছটফট করেনি আমার হৃদয়। তাদের কারো জন্য অস্থির হয়নি আমি, কিন্তু তোমার জন্য পাগলামি করেছি আমি। কনকনে শীতের সকালে ঘুম থেকে জেগে কুয়াশার চাদরে মুড়িয়ে রাখা 1.5 ঘন্টার পথ বাইক চালিয়ে ফুল নিয়ে গিয়েছি তোমার জন্য, শুধু তোমার জন্য। তোমাকে আমার প্রতি দুর্বল করতে গিয়ে তোমার আগে আমি তোমাতে বিমোহিত হয়েছিলাম। আকাশ বাতাস কাঁপিয়ে জোর গলায় বলতে পারবো, আমি তোমার সাথে চিট করিনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি, এখানে এক ফোঁটা মিথ্যে নেই। তবে আজ কেন জানি নিজের হয়ে নিজের ভালোবাসার জন্য সাফাই গাইতে ইচ্ছে করলো না দিব্যর। সম্পর্কের জটিল সমীকরণ এসে দাঁড়ালো তাদের মধ্যে। এতদিন দিব্য ইভানকে দায়ী করত, কিন্তু আজ মার্বেলের মতো স্বচ্ছ আর পরিষ্কার হয়ে গেল বিষয়টা। ইভান নয়, এসবের পিছনে ছিল তৃষা। এতদিন ইভানের ওপর রাগ, ক্ষোভ, জেদ নিয়ে তনুজাকে ফের নিজের করে পাওয়ার স্বপ্ন দেখলেও আজ মুহূর্তেই ফিরে পাওয়া প্রতীক্ষায় থাকা মন কেমন মিয়ে আসে দিব্যর। দিব্য ভগ্ন অপরাধী মন নিয়ে মাথাটা নুয়ে ফেলে। তনুজা বড় বড় শ্বাস ফেলে নীতির দিকে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বলল, নীতি, আমার মনে হয়
সত্যিটা বলে দেওয়াই বেটার। কোনো কিছু লুকানো ঠিক নয়, পাছে গিয়ে সমস্যা হতে পারে। দিদুন যেভাবে নেয় নিবে, তারপর উনিও যেভাবে নেয় নিবে। তবে আমি কোনো মিথ্যে ছলনার মধ্যে নিজেকে রাখতে চাই না, সব কিছু লুকাতে আড়াল করতে চাই না। নীতি অস্থির চিত্তে বলল, তুমি আমার কথাটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো ভাবিমণি। দেখো, দিদুনকে তো তুমি চেনোই, বড্ড পুরনো আমলের ধ্যান ধারণা তার। তোমার আর ছোট মির্জার কথা জানলে প্রচণ্ড অসন্তোষ হবেন। এবার আসি ভাইয়ের কথায়। ভাইয়ের মন মানসিকতা সম্পর্কে পুরোপুরি না হলেও আমি অল্প স্বল্প অবগত আছি। ছোট্ট থেকে ভাইয়াকে দেখেছি। আমার মনে হয় তোমাদের রিলেশনের কথা জানলে ভাইয়া এই সম্পর্কটা স্বাভাবিক রাখতে পারবে না। যেহেতু তোমাদের বিয়ে হয়েই গিয়েছে, এখান থেকে ফেরার উপায় নেই। তনুজা তৎক্ষণাৎ বলে উঠল, নীতি, তুমি ভুল বুঝছো। আমি ফিরে আসার কথা আজ পর্যন্ত বলিনি। প্রথম ওনাকে দায়ী করলেও আমি এটা তখনও বলিনি, আর আজও আমি ফেরার কথা বলছি না। দিব্য আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলল, নিজেকে স্বাভাবিক করে বলে, নীতি, তুই ঠিক বলেছিস। আপাতত তৃষাকে হাইডে রাখ। দিদুন ভুল বুঝে উল্টাপাল্টা কিছু করতে পারে। আর একবার সোসাইটিতে যেটা রটেছিল, ফের ওরকম কিছু রটালে ইভানের সমস্যা হবে। ও মানসিকভাবে ফের অসুস্থ হতে পারে। এই জন্য হলেও সবটা প্রকাশ করার দরকার নেই। সমাজের লোকের কানে একবার কথাটা গেলে আলোর গতিতে ছড়িয়ে দেবে। মির্জা বাড়ির বড় ছেলের বউয়ের তাদের ছোট ছেলের সাথে সম্পর্ক ছিল, এই ভেবে দিব্য কাট গলায় বলল। দিব্যর বলা ইভানের মানসিক ট্রমার কথা শুনে তনুজা এবার একটু দমে যায়। আর কিছু বলে না। দিব্য নীতিকে উদ্দেশ্য করে বলে, সন্ধ্যা হয়ে আসছে। নীতি, তুই তো। থেমে যায় দিব্য। তনুজা নাম সম্পূর্ণ করে না, মস্তিষ্ক সজাগ হয়। সন্ধ্যা হয়ে আসছে। নীতি, তুই তো। থেমে যায় দিব্য। তনুজার নাম সম্পূর্ণ করে না, মস্তিষ্ক সজাগ হয়। তনুজার বলা কথাটা পরপর স্মরণ হয়। 2 সেকেন্ড পর ম্লান স্বরে বলল, নীতি, তুই ওনাকে নিয়ে বাড়ি চলে যা। নীতি শুধিয়ে ওঠে, তুমি যাবে না? তুমিও চলো, তোমার সাথেই তো যাওয়া যাবে। দিব্য এদিক ওদিক তাকালো। আমার এক কাজ আছে, আমি পরে যাব। তারপর একটা রিক্সা দেখে হাত উঁচিয়ে ডাকলো, এই খালি। পরপর রিক্সা আসতে দিব্য ভাড়া মিটিয়ে দেয়। এক পল তনুজার দিকে চাইল, তড়িৎ নজর সরিয়ে নীতিকে বলল, যা বললাম তাই কর। আর হ্যাঁ, বাসায় পৌঁছে মেসেজ দিস। নীতির মুখটা মলিন হয়ে আসলো। বুকের ভেতরটায় কষ্ট অনুভব হচ্ছে, তবে বাইরে প্রকাশ করছে না সে। সেদিন রাতে দিব্য যখন নীতিকে তনুজার থেকে শুনতে বলেছিল, তারপর দিব্যর তনুজার দিকে তাকানো, তনুজার দিব্যকে এড়িয়ে যাওয়া, সবটাই নজরে আসে নীতির। সে অনুমান করেছিল, তবে একদম শিওর ছিল না। আজ যখন নিজ কানে শুনল, সেই মুহূর্তে চিনচিনে ব্যথা হয় বুকে। এখন দিব্যর মলিন মুখটা দেখে নীতির মায়া হচ্ছে। ইস, সবাই কেমন ভুল জায়গায় গিয়ে ফেসে যায়। তাদের বাড়ির ছেলেমেয়েদের ক্ষেত্রেই কেন এমন হচ্ছে? নীতি উত্তর খুঁজে পায় না এই প্রশ্নের। মির্জা বাড়ির লিভিং রুম জুড়ে পিনপিনে নীরবতা বইছে। তনুজা আর নীতি বাড়ি ফেরার পরপরই ইভান আর শিরিন সুলতানা আসেন। নীতির নম্বর থেকে মিসড কল উঠে আসছে দেখে মিটিং শেষ করে ইভান ব্যাক করে। এদিকে রিসিভ করে না। এর মধ্যে শিরিন সুলতানা ইভানের অফিস রুমে এসে বাসায় ফেরার কথা বলেন। নূরজাহান বেগম ফিরে নৃত্য থেকে সবটা শুনে বৌমাকে ইভানকে সাথে নিয়ে তাড়াতাড়ি আসতে বলেন। ইভান 2 হাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। নূরজাহান বেগম গম্ভীর মুখে বসে আছেন। ওনার পায়ের কাছে মেঝেতে বসে বুয়া কেঁদে চলছে সেই আসার পর থেকে। তনুজা সহ বাকিরা দাঁড়িয়ে। নীতি পরপর সবটা বলে, বুয়া কিভাবে কি করেছে আর কার কথা মতো। নূরজাহান বেগম গম্ভীর গলায় বললেন, তা ওই ছেলে কি যেন নাম তার? ও হ্যাঁ, মনে পড়ছে, লিমন। সে তো কেন এরকম করেছে? তার সাথে তো নাতবউয়ের কিসের শত্রুতা? আর নাতবউকে চেনেই বা কীভাবে? তনুজা দৃষ্টি নত করে দাঁড়িয়ে। ইভান কোনা চোখে তনুজাকে পরখ করছে। তনুজার মুখশ্রী ভীতু সন্ত্রস্ত লাগছে। তনুজা কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। তন্মধ্যে নীতি হড়বড় করে বলে ওঠে, আরে নানু আপু, এখনকার সময় কাউকে চেনা আবার ব্যাপার নাকি? কলেজে আসা যাওয়ার পথেই হয়তো দেখেছে। আর ওই ছেলে ভাবিমণিকে প্রপোজ করেছিল। ভাবিমণি ঠাস করে চর মেরে রিজেক্ট করেছিল।
সে প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে এই ষড়যন্ত্র করে। এবার বুঝলে? নূরজাহান বেগম ভেতরে ভেতরে একটু খুশি হলেন, মনে মনে সন্তুষ্ট হন। যাগ্গে নাত বউ চট্টর মেরেছিল, ভালোই করেছিল। তবে উপরে মুখটা গম্ভীর করে রাখলেন। ইভানের মনে কিছু প্রশ্ন জাগছে, তবে এখানে সবার মাঝে তনুজাকে প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় না সে, আর না তো সবার মাঝে কোনোভাবে ছোট করতে। তাই আপাতত প্রশ্নগুলো মনের এক কোণে ঠেসে রাখে। নূরজাহান ফের জিজ্ঞাসা করলেন, দিব্য কই? সে ফিরল না? ছেলেটাকে কি খুব বেশি মেরেছে? শুধু বেশি? খুব বেশি। কয়েকটা দাঁত পড়ে যাবে আমি শিওর। ঠোঁট কেটে যাওয়া অবস্থা। ইস, রক্ত টক্ত দেখে শেষে গিয়ে আমার তো একটু মাই হলো। আর অকালে বেচারার কয়েকটা দন্ত অক্কা পাবে এই দেখে তো রীতিমতো আমার মায়া হলো। আহারে, এই ফোকলারে কোনো মেয়ে বিয়ে করবে? নৃত্য নিঃশব্দে হেসে উঠল। নূরজাহান দুই বোনের দিকে চোখ গরম করে তাকালো। নীতি জিভে কামড় দিয়ে থেমে যায়। শিরিন সুলতানা বললেন, মা, তাইলে আমি পুলিশকে ফোন করি, বুয়াকে এসে নিয়ে যাক। এভাবে ঘুমের ওষুধ আর ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা দণ্ডনীয় অপরাধ। যদি বড়সড় অঘটন ঘটত তখন কি হতো? তাই ওকে সাজা পেতে হবে। সাথে ওই ছেলের নামেও ডায়েরি করব। পুলিশের নাম শুনতেই আবার হাউমাউ করে কেঁদে ওঠে বুয়া। নূরজাহান বেগমের দুই পা জড়িয়ে ধরে বিলাপ করতে থাকে। নূরজাহান চ শব্দ উচ্চারণ করে এক হাতে ছাড়াতে ছাড়াতে বলেন, আহ ছাড় তো, আর থামো। কানটা ঝালাপালা করে দিলে তো দেখছি। আর এখন কাঁদছো? আগে মনে ছিল না? সেই জন্য কখনো অন্যায় করতে হয় না। আজ না হয় কাল ধরা পড়তেই হয়। স্বচ্ছ থাকতে হয়। আর কিছু হোক বা না হোক, দিন শেষে নিজের কাছে নিজে স্বচ্ছ। আমি ভালো আছি বলে গর্ববোধ করা যায়। শিরিন মোবাইল বের করে ডায়াল করতে যাবেন, সেই সময় নূরজাহান ব্যগ্র কণ্ঠে বললেন, দাঁড়া ছোট বৌমা, পুলিশে কল করার দরকার নেই। সবাই বেশ অবাক হলো। নূরজাহান ফের বলতে থাকেন, ওই ছেলের শাস্তি তো ছোট দাদুভাই নিজ হাতে দিয়েছেনে, আর বাকি রইল বুয়া। তার ঘরে ছেলে মেয়ে আছে। জেলে গেলে মেয়েদের বিয়ে দেওয়া সমস্যা হয়ে যাবে, আর আমাদের দ্বারা কারো ক্ষতি হোক চাই না, তাই পুলিশে দিতে চাচ্ছি না। এক কাজ করো, তুমি এই মাসে যে কয়দিন কাজ করেছে হিসেব করে সেই টাকাটা ওকে দিয়ে দাও, আর এখনই একে আমার চোখের সামনে থেকে দূর হতে বলো। কোনোদিনও যেন আমার সামনে আর এ বাড়ির ত্রিসীমানায় না দেখি। নৃত্য চোখে মুখে বিষয় নিয়ে বলে, নানু অপু, তুমি বুয়াকে এমনি ছেড়ে দিচ্ছ? তা আবার টাকা দিয়ে? ও কাজ করেছে, ওটা ওর হক, সেটা তো আমরা মেরে খেতে পারি না। আর ক্ষমা করা খারাপ নয়, তাই ক্ষমা করা স্বরূপ ও জেল হাজত থেকে বেঁচে গেল। আর ওরা চেয়েছিল ষড়যন্ত্র করে খারাপ করতে, কিন্তু ওদের পরিকল্পনা তো ভেস্তে গেল। আমি আমার দাদু ভাইয়ের জন্য লক্ষ্মীমন্ত একটা বউ পেলাম, যে আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই জন্য এই যাত্রায় ওকে ছাড় দিলাম। থেমে যাও, তোমরা রুমে যাও। ইভান, দাদু ভাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নাতবো যাও। আর ছোট বৌমা, তুমি দিব্যকে ফোন করে আসতে বলো। আর সব শুনে একটা জিনিস ভালো লাগলো, দিব্যর ইভানের জন্য টানটা দেখে। কথায় আছে না, রক্তের সম্পর্ক কখনো ধুয়ে যায় না, পানি কাটলে দুই হয় না। খুব গর্ব করে বললেন নূরজাহান। বলতে গিয়ে দু চোখে তার চিকচিক করে ওঠে। নীতি হালকা হাসার চেষ্টা করে বলল, যাই, রুমে গিয়ে রেস্ট নেব, মাথাটা ভীষণ ধরেছে। কালকে তো আবার হোস্টেলে ফিরতে হবে। সামনের মাস থেকেই সেমিস্টার ফাইনাল। উফ আম্মা, আমি আজ এখনই ঘুমিয়ে পড়ব, তাই ডিনারের জন্য ডেকে প্লিজ ডিস্টার্ব করো না, কেমন? অনেকক্ষণ ধরে নিজের সাথে যুদ্ধ করে সবার মাঝে মুখে হাসি টেনে দাঁড়িয়েছিল নীতি। ওদিকে ভেতরটা আজ তার বড্ড ক্লান্ত। নীতির একলা থাকতে ইচ্ছে করছে। কয়েকটা শব্দ গুছিয়ে সুন্দর করে মিথ্যে বলে রুমে চলে যায়। হ্যাঁ, তবে এটা সত্যি, কালকে সে হোস্টেলে যাচ্ছে, তার ছুটি শেষ। রুমে গিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় ধপ করে বসে তনুজা। হাত দুটো বিছানায় ঠেস দিয়ে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে নিশ্চুপ রয়। ইভান রুমের মাঝে দাঁড়িয়ে শার্টের হাতার কাছের বোতাম খুলতে খুলতে তনুজার দিকে চাইল। দাঁত দিয়ে ডান পাশের নিম্নষ্ট চেপে ধরে কিছু পল তনুজাকে দেখল। তারপর গম্ভীর স্বরে শুধোয়, তুমি ঠিক আছো? তনুজা মাথাটা তুলল। ক্লান্তিতে ভারী হয়ে আসা ঘন পল্লব তুলে পূর্ণ দৃষ্টিতে ইভানের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ল। ইভান ভুরু বাঁকিয়ে বলল, না মানে, তোমাকে কেমন জানি লাগছে, অসুস্থ ফিল করছো কি?
তনুজা আরেক দফা বিস্মিত হয়। সত্যি তার কেমন অস্থির অস্থির লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, সাথে কোনো কিছুই ভালো লাগছে না। মিহি স্বরে জবাব আসলো, না ঠিক আছে আমি। ইভান শার্টের বাটন খুলতে খুলতে বলল, ও আচ্ছা। ভেতরে থাকা প্রশ্নটা এবার বেরিয়ে আসতে চাইল। ইভান জিজ্ঞাসা করল, আচ্ছা একটা কথা, লিমন কিভাবে তোমায় চেনে? নীতি যেটা বলল কেমন জানি মনে হলো। তনুজার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, কেমন জানি মানে কি মনে হলো? ইভানের কপালে খাস পড়ে। সে বলে, না তেমন কিছু না। আর আমার প্রথম প্রশ্নের উত্তরটা এখনো দিলে না। তনুজা বসা থেকে ঝট করে উঠে দাঁড়ায়, কথাটা এড়িয়ে যায়। মাথা ধরেছে ফ্রেশ হব। পরপর লম্বা পা ফেলে ওয়াশরুমে ঢোকে তনুজা। বেসিনের সামনে দাঁড়ায়, ট্যাপটা ছেড়ে 2 হাতে পানি নিয়ে চোখে মুখে ছিটায়। মুহূর্তে মুখে থাকা পথের আলগা ধুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ইস, এমনি করে যদি কিছু মুহূর্ত আর পুরনো স্মৃতি মুখে জমে থাকা আলগা ধুলোর মতন সাফ করা যেত, তাহলে বেঁচে থাকাটা সহজ হতো, নিজেকে হালকা লাগতো। তবে তনুজা দৃঢ় প্রত্যয় নেয়, সে নিজেকে দ্রুতই গুছিয়ে নেবে। রাত্রি 11টা পেরিয়েছে। রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের হলদে বাতিগুলো টিমটিম করে জ্বলছে। ব্যালকনিতে দাঁড়িয়ে ইভান 2 হাত ট্রাউজারের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। আজ আর বাইরে যায়নি সে, কেন জানি ইচ্ছে করছে না। তনুজা ধোঁয়া ওঠা কফির মগ হাতে রুমে আসে। রুমে চোখ বুলিয়ে ইভানকে দেখতে না পেয়ে ব্যালকনিতে যায়। দিদুন খানিকক্ষণ আগেই বলেছিল, দাদুভাই আজ বাড়িতেই রাতের খাবার খেলো, বাইরে যায়নি, এটা খুব ভালো। আর এই মেয়ে, সবসময় তো দেখি কেমন মুখ ভার করে থাকো। যত আমাবস্যা, গ্রহণ যা আছে সব তো নিজের মুখে লাগিয়ে রাখো। স্বামীর সামনে সবসময় হাসি মুখে থাকতে হয় আর সেজে গুজে। তোমার তো আর এসবের বালাই নেই। আগে দাদুভাই রাতে কফি খেত, কড়া করে বানানো, তা আজ তুমি নিজে বানিয়ে নিয়ে দিবা। আবার আগের মতন হোক সে, ওসব সাইপাস গেলার অভ্যেস বাদ, ছাদ দিয়ে সুন্দর করে বাঁচতে শিখুক। আরও হ্যানত্যান বলতে থাকে। তনুজা কথা মতো কফি বানিয়ে আনে। রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ইভান। তনুজা খানিকটা দূরত্বে দাঁড়িয়ে হালকা কেশে নিজের উপস্থিতি জানান দেয়। পরপর কাছে গিয়ে কফির মগ বাড়িয়ে বলল, আপনার কফি। ইভান কিছু না বলে তনুজার মুখের দিকে তাকিয়ে রয়। তনুজা অপ্রস্তুত হয়, ঢোক গিলে বলে, দিদুন পাঠিয়েছে। তনুজার মুখ নিঃসৃত রোবটের মতন শেষের কথাটা ইভানের কাছে ভালো লাগলো না। ইভানের অবচেতন মন কেন জানি শেষের কথাটাই বিরক্ত হয়। প্রথমে তনুজাকে কফি হাতে দেখে একটু অবাক হলেও শীতল বাতাসের ছোঁয়ার মতন মনের কোণে শীতলতা অনুভব হয়। ইভান হাতটা বাড়িয়ে কফির মগ ধরতে গিয়ে তনুজার আঙুলে ছোঁয়া লাগে। ইভান পরপর কফির মগে চুমুক বসায়। তনুজা রুমের দিকে অগ্রসর হয়। এমন সময় ঠান্ডা গলা স্বর আসলো, রোজ রোজ তোমায় কোলে তুলে আমার হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে, তাই বলছি সোজা বিছানায় শুয়ে পড়বে। তনুজার 2 গাল লজ্জায় লাল হয়ে যায়, কান দিয়ে উষ্ণ ধোঁয়া বেরোয়। সে কি ইচ্ছে করে এমন করেছে নাকি? জাগতে গিয়েই তো কাল চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। তনুজা লম্বা পা ফেলে রুমে চলে যায়। ইভান ছোট করে কফির মগে চুমুক দিয়ে আকাশপানে তাকায়। সে ভাবতে থাকে কি করবে, জীবনটাকে সবার মতো গুছিয়ে নেবে কি? আগে তনুজার সাথে কথা বলা জরুরি। মেয়েটা আসলে লাজুক নাকি ভেতরে রহস্য আছে কোনো? মেয়ে মানুষকে বিশ্বাস করতে ইভানের বড্ড বেশি ভয় হয়। আবার যদি সে ঠকে যায়? এখন যেভাবে চলছে দুজন দুজনের মতো, দায়িত্ববোধ আর লোক দেখানো সব, দুজনের কারোরই টান মহব্বত নেই। যা হচ্ছে এই নামে মাত্র বিয়ের দায়িত্ব থেকে। ইদানিং মেয়েটা তাকে আকর্ষিত করে, তবে ঠকে যাওয়া, প্রতারিত হওয়ার ভয়ে আড়ষ্ট হৃদয়ে বাধা হয়ে দাঁড়ায়। মেয়ে জাতিকে বিশ্বাস করা মানেই চরম ভুল। এই ভুল কি আর একটিবার করবে ইভান? উত্তর প্রস্তুত করতে পারছে না সে। বড় বেশি দ্বিধা আর দ্বন্দ্বে ভুগছে। দোনো মনে আছে সে। রাত 1টা বাজতে চলছে। মাত্র বাড়ি ফিরেছে দিব্য। মা ফোনের পর ফোন দিয়ে অতিষ্ঠ করে ফেলেছিল। অবশেষে বাধ্য হয়ে কেবল আসলো সে। ডিনারের কথা বলতেই সোজা খাবে না, ক্ষুধা নেই বলে দেয়। দিব্য বিছানায় বসে মাথা নিচু করে। পাশে শিরিন কান্না ভেজা চোখ নিয়ে বসে। ছেলের মলিন মুখ দেখে ভেতরটা হু হু করে কেঁদে উঠছে। গিলে নেওয়ার শত চেষ্টা করে ব্যর্থ হয়।
দু চোখ বেয়ে ঝরঝরি অশ্রু গড়িয়ে পড়ছে। আচমকা দিব্য মায়ের কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। দুই হাতে কোমর জড়িয়ে পেটে মুখ গুজে বলল, মাম্মা, আমায় একটু আদর করবে? আমার না ভীষণ কষ্ট হচ্ছে, আমায় একটু আদর করো না মাম্মা। ইস, ছেলেটা আজ এভাবে বলছে, ওর ভেতরে কতই না কষ্ট হচ্ছে। শিরিনের ভেতরটা দুমড়ে উঠল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠলেন। হাতটা ছেলে চুলের ভাঁজে চলে যায়। মুখে কিছুই বলতে পারলেন না। কিছু সময় নীরবে কাটে। অতঃপর দিব্য বলে, মাম্মা, তোমার ছেলে খুব খারাপ, খুব খারাপ। তার দ্বারা ভালো কিছুই হয়নি। সে যা করছে সব রং ছিল, কোনো দিন ভালো কিছুই করেনি। তোমার ছেলে বদমেজাজি, রাগী, তারপর বাজে চরিত্রের। আমি খুব বেশি খারাপ, তাই না মাম্মা? শিরিন সুলতানা নাক টেনে নেয়। দিব্যর চুলের থেকে হাতটা সরিয়ে দুই হাতে ছেলের মুখটা উঁচু করে ধরলেন। কপালে সারা মুখে চুমু দিয়ে বললেন, মোটে আমার ছেলেটা খারাপ নয়। আমার ছেলে আমার কাছে বেস্ট। আমার সোনা বাচ্চা, আমার আদরের মানিক। আমার বাচ্চা তো খুব ছোট, কতটুকুই তার বুদ্ধি, তাই এই বয়সে একটু আড্ডু ভুল করলেও সে এতটা খারাপ হয়ে যায়নি। আর তোমার রাগ জিতে আমি কখনো বিরক্ত হই না দিব্য। এই যে এখন তুমি কেমন চুপচাপ মিয়ে আসো, এইভাবে তোমাকে মানাচ্ছে না। তুমি রাখবে, জেদ করবে, তাতেই আমার কাছে তোমায় মানায়। আমার সোনা বাচ্চাটা, তুমি সবটা ভুলে যাও, নতুন করে শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মাম্মা, প্রকৃতির বিচার কথাটা মিথ্যে নয়। দিব্য সোনা আমার, তুমি তো খুব স্ট্রং, তাহলে আজ কেন এভাবে বলছো? আর তুমি এমন কোনো বড় অন্যায় করনি। তুমি না জেনেই হয়তো ইভানের উপকার করেছ। তৃষা কখনো ইভানের বউ হওয়ার যোগ্য ছিল না। দিব্য থামিয়ে দিয়ে বলে, মাম্মা, আমার পাসপোর্ট তো তোমার কাছে, কালকে সেগুলো আমাকে দিয়ে দিও। পাসপোর্টের কথা শুনে বুকের ভেতর ধক করে ওঠে শিরিনের। তবে কি দিব্য বাইরে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে? রৌদ্রোজ্জ্বল ঝলমলে নতুন দিন। সকাল থেকে কিচেনে রান্না করতে খুব ব্যস্ত তনুজা। নতুন বুয়া এখনও ঠিক করা হয়নি। ওদিকে শিরিন সুলতানার মাথাটা ধরেছে, তাই এখনও নিচে আসেননি। আজ সকল কাজ তস্ত্র হাতে একা একাই করছে তনুজা। এতটুকু দম ফেলানোর ফুসরত মিলছে না তার। টেবিলে নাস্তাগুলো এক এক করে সাজানোর সময় তামান্না এসে চেয়ার টেনে বসল। কপাল কুঁচকে ঠোঁট পাকিয়ে বলল, আজ এত বেলা হয়েছে, তা কেউ ডাইনিংয়ে এখনও আসছে না যে? আর এসে বা কী করবে? এখনও তো ব্রেকফাস্ট তৈরি হয়নি, তা কি এত রান্না করলে যে এত বেলা হয়ে গেল? একা হাতে সব কিছু করতে যে ঢের সময় লাগে। যে নিজে রান্না করে তা কেবল সেই জানে। শুয়ে বসে শরীর না নাড়িয়ে চলা মানুষ তা কী করে জানবে আর বুঝবে? তনুজার জায়গায় অন্য কেউ হলে এভাবে বলতে দুবার ভাবত না। কিন্তু তনুজার ধাতে সেই কারোর সাথে রুড ব্যবহার আচরণ করার স্বভাব নেই। তাই তো সে স্বভাব সুলভ নম্র স্বরে প্রত্যুত্তরে বলল, সরি ফুপি, একটু দেরি হয়ে গেল। পরোটা, আলুর দম, কালা ভুনা আর সবজি। সামনে পরোটার প্লেট থেকে একটা পরোটা উঁচুতে তুলে নাক সিটকে তনুজার দিকে তাকালো তামান্না। রুর গলায় চেঁচিয়ে বলল, পরোটা? আমার রুটি কই? পরোটা বানিয়েছো ঠিক আছে, তবে জানো না তুমি আমি তেলে ভাজা পরোটা খাই না। আমার জন্য তেল ছাড়া সেঁকে নিতে পারতে। তেলে চুপচুপ করছে সবগুলো। এখন আমি কি দিয়ে ব্রেকফাস্ট করব শুনি? ছোট্ট একটা দীর্ঘশ্বাস বেরোয় তনুজের বুক ছিঁড়ে। পরপর বলে ওঠে, আপনার জন্য রুটি করেছি, কিচেনে আছে, নিয়ে আসছি। এই বলে কিচেনে পা বাড়াবে তনুজা। এমন সময় নজরে আসে গায়ে আট শার্ট, পিত রঙের শার্ট, হাতার আস্তিন কুনি অবধি গোটাতে গোটাতে এদিকে তাকিয়ে সিঁড়ি ভেঙে নামছে ইভান। ইভানের মুখাবয়ব বড্ড শান্ত, ধূসর চোখ জোড়া স্থির। সেদিনের কথা মনে পড়তেই তনুজা চমকায়, অপ্রস্তুত হয়। সবটা শুনে থাকলে যদি সেদিনের ন্যায় ফুপিকে তাড়া করে কিছু বলে ওঠে ইভান, এই নিয়ে তনুজার ভেতর আতঙ্কের সৃষ্টি হয়। পরপর নজর সরিয়ে তনুজা কিচেনের দিকে পা বাড়ায়। ইভান চেয়ার টেনে বসে। এক এক করে নূরজাহান বেগম, তারপর দিব্যর বাবা শাহরিয়ার মির্জা আসলেন। ইভান প্রথমে কথা তুলল, দিদুন, শুধু রান্নার জন্য দুটো বুয়া রাখবে। তুমি না পেলে আমায় বলবে, আমি আজকের মধ্যেই ঠিক করে দেব। নূরজাহান বললেন, একটা তো ধোয়া মোছার জন্য আছেই, আর রান্নার কাজে সাহায্য করার জন্য আবার দুটো দিয়ে কী হবে দাদু ভাই? বাড়ির বউ তো আছে, কালোটাকে বিদায় দিয়েছি, আর একটা ধীর স্থিরভাবে দেখে শুনে ঠিক করব। তনুজার কলেজ আছে, তারপর একজনকে সবসময় অহেতুক অর্ডার করা মানে তার উপর জুলুম করা।
যারা নিজে কিছু না করে অর্ডার করবে তাদের জন্য হলেও দরকার আছে। আচ্ছা, তোমাকে দেখতে হবে না, আমি নিজেই আজকে দুজনকে ঠিক করে পাঠিয়ে দেব। নূরজাহান ঢের বিরক্ত হয়, তবে আর কথা বাড়ালেন না। তামান্নার মুখটা থমথমে হয়ে যায়, ভেতরে ভেতরে রাগে হিস হিস করতে থাকে। ভাইপো ইনডাইরেক্টলি বলল তার বউয়ের ওপর অহেতুক অর্ডার করে সে। মুখটা রাগে অন্ধকার হয়ে যায় তামান্নার। নূরজাহান তামান্নাকে উদ্দেশ্য করে শুধালো, নীতি পৌঁছে গিয়েছে কি? ফোন দিয়েছে? আজ তো এত তাড়াহুড়ো করে গেল, না খেয়ে দেই সাত সকালে রওনা দিল। পরীক্ষা টরীক্ষা আছে নাকি? খানিকক্ষণ আগে আমি ফোন করেছিলাম, এখনও পৌঁছায়নি। আজকে নাকি ওর প্রেজেন্টেশন আছে, তাই সকাল সকাল চলে গিয়েছে। প্রেজেন্টেশন কি তা নূরজাহানের বোধগম্য হয় না, তবে বুঝলেন পরীক্ষার মতোই জরুরি কিছু একটা। তনুজা খাবার সার্ভ করছিল। আগে নূরজাহান আর চাচা শ্বশুরের প্লেটে পরোটা দেয়, তারপর ইভানের প্লেটে দিতে নেয়। ইভান চোখ তুলে তনুজার দিকে তাকালো, কিছু নোটিশ করে ইভানের কপাল কুঁচকে আসে। ইভান ভুরু নাড়িয়ে ইশারা করে। তনুজা বুঝতে না পেরে বোকা বোকা চোখে চাইল। ইভান এবার এক আঙ্গুল নিজের কপালে ডলে ইশারা করে ফিসফিসিয়ে বলল, আটার ডো। ও, অস্ফুটে আওড়ায় তনুজা। পরপর বুঝতে পেরে শাড়ির আঁচল টেনে কপালটা ডলে নেয়। মুহূর্তে শুকিয়ে যাওয়া আটার খুঁতখুঁতে শাড়ির আঁচলে জড়ায়। সবার খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে দিব্য এসে বসে। মুখটা তার শুকনো, আশেপাশে তার নজর নেই। শাহরিয়ার মির্জা চোখ তুলে ছেলের দিকে চাইলেন, গম্ভীর স্বরে শুধালেন, দিব্য, এসব কি শুনছি? দিব্য নির্লিপ্ত, সেকেন্ডেই পড়ে নেয় বাবাকে। বাবা কি বলবে তা যেন দিব্যর আগে থেকেই জানা। শাহরিয়া সে বলতে থাকেন, তোমার মাম্মা যা বলল তা সত্যি? তুমি কি সিদ্ধান্ত নিয়েছো তুমি ইউএসএ চলে যাবে? দিব্য ছোট করে জবাব দেয়। উপস্থিত সবাই অবাক হয়। শাহরিয়ার সাহেবের মুখটা আরেকটু গম্ভীর হয়ে আসে, কপালে প্রগাঢ় খাঁজ পড়ে। ভরাট স্বরে ফের জিজ্ঞেস করলেন, হঠাৎ এই সিদ্ধান্ত? এমনি। ছেলের জবাব বড্ড গাছহারা আর হেয়ালিপূর্ণ মনে হলো শাহরিয়ার মির্জার। চোখ মুখ শক্ত হয়ে আসে এবার। মোটা গলায় বললেন, এমনি মানে? যখন পড়াশোনার জন্য আমি যেতে বলেছি তখন যাওনি তুমি। তোমার নাকি দেশে থাকতেই ভালো লাগে। বাইরে বিদেশ বিভুঁইয়ে অচেনা জায়গা, অপরিচিত সবার মাঝে তোমার ভালো লাগবে না, থাকতে পারবে না তুমি। দেশে ঘরের বাইরে বেরোলেই চেনা মুখ, পরিচিত সবার সাথে সাক্ষাৎ হয়। নিজের চেনা শহর ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে গেলে তোমার দম বন্ধ হয়ে যায়। এমনই অজুহাত দিয়েছিলে, তা এখন হুট করে এমন বলছো কেন? আমার মাথায় ধরছে না। তোমার ডিসিশন শুনে তোমার মাম্মা তো অসুস্থ হয়ে পড়েছেন। যাই হোক, তুমি এসব চিন্তা বাদ দাও। অফিসে জয়েন না করতে চাও, না করলে বিসিএস দাও, বা তোমার যেটা ইচ্ছে সেটাই করো। দিব্য খাবার মুখে পুরে চিবোতে চিবোতে বলল, আমি মামার সাথে ফোনে কথা বলেছি রাতে, মামাকে সব ব্যবস্থা করতে বলেছি, আর আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, নট হুট করে। আর তখনকার দিব্যর সাথে আজকের দিব্যকে মেলাতে চেও না, এটা মনে রেখো বাবা। তুমি এতটা বড় হয়ে যাওনি দিব্য যে নিজের ডিসিশন নিজেই নিবে। তোমার ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার বাবা মা বেঁচে আছে। ইভান মুখে থাকা খাবার চিবিয়ে যাচ্ছে। কেন জানি খানিকক্ষণ আগের মতো স্বাদ তৃপ্তি নিয়ে খাওয়া যাচ্ছে না। গলোদ্ধাকরণ করতে কষ্ট হচ্ছে। ইভানের অবচেতন মন দিব্যর এই সিদ্ধান্তের বিপক্ষে। মনের কোণে জমে থাকা রাগ ক্ষোভের পর্দা যেন দূরে সরতে চাইছে। সেখানে ছোট ভাইয়ের জন্য ফের আগের মতো এক টুকরো নির্মল ভালোবাসা, আদর স্নেহ ভিড় জমাচ্ছে। দিব্যর বাইরে যাওয়ার সিদ্ধান্ত শুনে কেমন মুষড়ে উঠল হৃদয়টা। পরম স্নেহ মাখা কণ্ঠে নিষেধ করতে ইচ্ছে করল, তবে অদৃশ্য এক বাধা থাকায় মনে হওয়া কথাটা আর বলে ওঠা হলো না ইভানের। তারপরও অন্তরাত্মা চাইছে দিব্য সাথেই থাকুক। কথা না হলো চোখের দেখা তো হয়, হাজার হোক ভাই তো। নূরজাহান রুষ্ট কণ্ঠে বললেন, বুঝি না বাপু, তোমাদের এক একজনের মতিগতি বোঝা বড় দেয়, কখন কার কি মনে ওঠে আর তাই করে বসো। ঠিক বিদেশ গিয়ে ওই সাদা চামড়া আর পাটের আঁশের মতন সোনালি চুলওয়ালা বিদেশিনী বিয়ে করবে। সবাই চুপচাপ থাকলেও নৃত্য ফিক করে হেসে ওঠে। তনুজা একপাশে চুপচাপ দাঁড়িয়ে। শাহরিয়ার মির্জা আদেশে সুরে বললেন, দিব্য, তুমি আমার একমাত্র সন্তান, তোমার মা তোমাকে ছাড়া থাকতে পারবে না। শুনে অসুস্থ হয়ে পড়েছে, তুমি যাওয়ার পর একদম শয্যাশায়ী হয়ে যাবে আমি শিওর, তাই বলছি পাগলামি বাদ দাও। দিব্য নির্বিকারভাবে বলল, সরি বাবা, সম্ভব নয়।
আমি মামার সাথে কথা বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব সব প্রসেস যেন শেষ করে দেয় তা বলেছি। আর আমি আমার সিদ্ধান্তে অটল অনড়। শাহরিয়ার মির্জা এবার তেতে উঠলেন, কণ্ঠটা বেশ চড়িয়ে বললেন, ছোট থেকে তুমি জেদি রাগী ঠিক আছো, তোমার যা মনে হয় তাই করো। সেটাও ঠিক আছে, তাই বলে আমাদের একটা কথাও রাখবে না? এটা কখনোই আশা করিনি তোমার কাছে। সে তখন থেকে নিজেকে, নিজের মেজাজকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিল দিব্য। বাবার কথায় এবার আর শান্ত থাকা হলো না। ঝট করে মেজাজটা চটে গেল। ক্ষিপ্ত হলো সে, বসা থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, আমার যা মনে হয় আমি তাই করি, আর যেটা সবার কাছে সবসময় রং হয়। আর এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি চাইব সেখানে কেউ হস্তক্ষেপ করবে না, কারো মতামত আমার উপর চাপিয়ে দিবে না। আমার মনে হয়েছে তাই আমি বাইরে যেতে চাচ্ছি। এখানে মাম্মা, তারপর তুমি এত বাধা কেন দিচ্ছ বলো তো? ছেলের দিকে অসন্তুষ্ট চাহনিতে চাইলেন, ধমকে সুরে বললেন, দিব্য, গলার স্বর নামিয়ে কথা বলো। এভাবে কথা বলে নিজেকে আরও বেয়াদব প্রমাণ করো না। বাবার কথায় রাগ হুড়হুড় করে বাড়ল। স্বভাব সুলভ রাগে হিতেহিত জ্ঞান হারিয়ে টেবিলের ওপর থাকা কাচের জগটা এক হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। চোখের পলকেই সুন্দর দেখতে কাঁচের জগটা টুকরো টুকরো হয়, সাথে কাঁচ ভাঙার শব্দে কেউ কেউ কেঁপে উঠল। দিব্য কোনো দিক নজর না দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। মুহূর্তে পরিবেশটা নিস্তব্ধ আর থমথমে হয়ে যায়। কয়েকদিন পর চাঁদনি রাত, খোলা আকাশ, সাথে মৃদুমন্দ দক্ষিণা বাতাস। ব্যালকনিতে দাঁড়িয়ে ইভান আর তনুজা। ইভানের হাতে কফির মগ, খানিকটা দূরত্বে দুই হাত বুকে ভাঁজ করে আকাশ পানে চেয়ে আছে তনুজা। মৃদু বাতাসে শাড়ির আঁচলটা হালকা উড়ছে, উড়ছে শ্যামবতীর কপালের বেবি হেয়ার। এই দৃশ্য কারো হৃদয়ে ঝড় তুলছে তা কি জানে? শূন্য দৃষ্টিতে চেয়ে থাকা শ্যামবতী, সে যে বড্ড বেখেয়াল। কফির মগে শেষ চুমুক দিয়ে মগটা পাশে নামিয়ে রাখে ইভান। এক পা দুপা করে তনুজার দিকে এগোয়। হঠাৎ ঘাড়ে গরম নিঃশ্বাসের বর্ষণে তনুজা সম্বিত ফিরে পায়। পরপর দুটো শক্ত উষ্ণ হাতের ছোঁয়া পায় কোমরে, যে ছোঁয়ায় তনুজার পায়ের পাতা শিরশিরানি দিয়ে ওঠে। কেঁপে ওঠে পেলব শরীর। ইভান তনুজার কাঁধে থুতনি রাখে। মোহময় স্বরে ডাকল, তনুজা। তনুজার রুহু সহ সমস্ত কায়া কেঁপে উঠল যেন। এই আদুরে মোহময় ডাকে হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। গলাটা চৈত্রের খরার ন্যায় শুকিয়ে আসছে। জিভ দিয়ে ঢোক গিলে গলা ভিজিয়ে নেয় তনুজা। অস্ফুট স্বরে বলে, ইভান এক হাতে তনুজাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। পরপর পুরুষালী শক্ত রুক্ষ দুটো হাতে তনুজার পিঠ জড়িয়ে ধরে। ইভানের উষ্ণ নিঃশ্বাস তনুজার চোখে মুখে আশ্রে পড়ছে। ইভানের গভীর নজর জোড়া তনুজার ভীতু মায়াবী মুখ বিররে চেয়ে রইল নির্নিমেষ। তনুজাও ও চোখে বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না। ও চোখ দুটো কেমন অদ্ভুত ঠেকছে। ও চোখ দুটোতেই নজর রাখতেই বুকের ভেতরটা এফোড় ওফোড় হয়ে যাচ্ছে। তনুজা যেন এই গভীর নজর জোড়ায় বিলীন হয়ে যাবে। পরপর দৃষ্টি নামিয়ে নেয় তনুজা। ইভান তনুজার কপালে কপাল ঠেকায়। সফট ভয়েসে বলে সে, আমার এখন মনে হচ্ছে আসলে প্রণয় শুরু হতে হয় বিয়ের মাধ্যমে, যে বাঁধনটা দৃঢ়, শক্ত, মজবুত হয়, যেখানে প্রতিটা মুহূর্ত থাকে হালাল, পবিত্র। দুজন দুজনের দিকে তাকানো তো থাকে নেকি। দিন যায় বাড়ে একে অপরের প্রতি ভালোবাসা, টান, মহব্বত। তনুজার নিঃশ্বাস ক্রমশ বাড়ছে, সাথে বাড়ছে অজানা আতঙ্ক, ভয়। ইভান সোজা হয়ে দাঁড়ায়। ইভানের হাত দুটো আস্তে আস্তে তনুজার মসৃণ কোমরে নামে। একটু থেমে পূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে চেয়ে আওড়ায়, তনুজা, তুমি আমার অতীত সম্পর্কে অবগত। আমার ব্যাপারে সবটা জেনে বুঝে আমাদের এই সম্পর্কের একটা সুন্দর সূচনা করবে কি? আমি জানি তুমি সদ্য ফোটা ফুলের নয় পবিত্র। সেখানে আমার অতীতটা তোমার মতো অত সুন্দর নয়। আমার অতীতে এক বিশ্বাসঘাতিনী ছিল। তবে তুমি এতটুকু বিশ্বাস তোমার রবের উপর রাখতে পারো, সে তোমার হক খোয়ায়নি। তনুজা, তোমার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ কখনো আমাকে ঠকিও না। এমন কিছু করো না যাতে কোনো একদিন আমাকে বলতে হয় দিন শেষে আমি আবার ঠকে গেলাম, আবার সেই মেয়েজাতির কাছে প্রতারণা পেলাম, সেই মেয়েজাতির থেকে। তনুজার হাঁসফাঁস ঠেকছে। মানুষটা কত সুন্দর, তার কথা অবলীলায় বলে ফেলল,
আর তনুজাকে তার থেকেও পবিত্র তুলে ধরল। তনুজার বিবেকে দংশন করতে থাকে। সে কি করে এখনো নির্লিপ্ত আছে? তারও কি উচিত নয় অতীতটা বলে দেওয়া? তনুজার মন সিদ্ধান্তহীনতায় ভুগছে। ওদিকে তনুজার চুপ থাকাকে ইভান মৌন সম্মতি ধরে নেয়। তনুজার দিকে মাথা ঝাঁকিয়ে নেয় ইভান। তনুজা দ্বিধা আর দ্বন্দ্বের দোলাচল থেকে বেরিয়ে আসে। কাঁপা কাঁপা গলায় বলে সে, ইভান, আমার আপনাকে কিছু বলার আছে। তনুজার হাওয়াই মিঠাইয়ের মতো তুলতুলে গালে গাল ঠেকায় ইভান। ইভানের খোঁচা খোঁচা দাড়ি তনুজার সফট গাল ছুঁয়ে যাচ্ছে। ইভান লো ভয়েসে বলে, বলো। তনুজা বুক ভরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলে, ইভান, আমার অতীতটা আপনার জানা জরুরি। আর বিশ্বাস করুন, বিয়ের পর থেকে আমি সেসব ভুলে যাওয়ার চেষ্টা করে আসছি। আমি সেদিকে ফিরেও তাকাইনি। আমার পৃথিবী আমি আপনি কেন্দ্রিক গড়ে তুলতে চাইছি। প্লিজ আপনি ভুল বুঝবেন না।